কিছু ভুলের মাসুল হয় না। পর্ব 2। মিমকে উদ্ধার করে যতক্ষণে হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে অবস্থার বেশ অবনতি হয়। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার পর অজ্ঞান হয়ে গেছে সে। মাথায় আঘাত পাওয়ার পর একটা দীর্ঘ সময় অজ্ঞান থাকলে যা হয় তার সব কিছুর আশঙ্কা করছে ডাক্তাররা। খবর পেয়ে দ্রুত হাসপাতালে আসেন মিমের বাবা মা, এমনকি স্বামী মামুন তার ছেলেকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা অবস্থার খারাপের দিকে যেতে থাকায় অস্ত্রোপচার করেন, ক্ষতস্থানগুলোতে ব্যান্ডেজ করেন। 24 ঘন্টা না গেলে কিছু বলা মুশকিল। জ্ঞান না ফেরা পর্যন্ত ডাক্তাররা কোনো আশ্বাস দিতে পারছেন না। এতটা সময় কেবল আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া বিকল্প আর কোনো পথ খোলা ছিল না মিমের স্বজনদের হাতে। প্রার্থনারত সবাই যখন হাসপাতালে বারান্দায় অস্থির হয়ে পায়চারি করছে, তখন ডিউটি ডাক্তার জানান হঠাৎ করে জ্ঞান ফিরেছে মিমের। ইশারায় যে কারোর সাথে দেখা করার আবদার করেছে বারবার। রোগীর কন্ডিশন বিবেচনা করে ডাক্তার নিষেধ করলেও মিমের বারবার আবদারের ফলে মামুনকে দেখা করার অনুমতি দিল। সবাইকে অবাক করে দিয়ে 24 ঘন্টার আগেই চোখ মেলে তাকায় মিম, আর দু চোখ খুঁজছে দুজন মানুষকে, একজন তার ছেলে, অন্যজন স্বামী। জ্ঞান ফেরার পর হাসপাতালের আইসিইউ বেডে মামুন তার ছেলেকে নিয়ে যায়। তাদের দেখে চোখ দিয়ে খানিকটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছু বলার চেষ্টা করে মিম, মামুন থামিয়ে দেয়। এখন কিছু বলতে হবে না, আগে তুমি সুস্থ হয়ে নাও, তখন ইচ্ছে মতো কথা বলো। ভাঙা ভাঙা গলায় মিম বলে, না মামুন, আমার সময় বোধহয় বেশি নেই। আমি যা পাপ করেছি এটা অবধারিত শাস্তি। শেষবেলায় এইটুকু সান্ত্বনা পাবো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শেষবেলায় তোমার বউ হয়ে মরে যেতে চাই। কান্নায় ভেঙে পড়ে মিম, এতটাই ভেঙে পড়ে যে উপস্থিত বাবা ছেলের চোখেও জল আসে। প্লিজ এমন কথা থাক মিম, আগে সুস্থ হও। এভরিথিং উইল বি ওকে, জাস্ট নিজেকে কন্ট্রোল করো, সুস্থ হও জলদি, আমরা পাশে আছি তোমার। তোমার মনে আছে মামুন, তুমি বিয়ের পর কথা দিয়েছিলে আমি কখনো কোনো ভুল করলে তুমি আমাকে শুধরে দিবে, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না, মনে আছে তোমার মামুন? প্লিজ এসব কথা থাক মিম, এখন এত সব বলার সময় না, তুমি সুস্থ হও, সব ঠিক হয়ে যাবে। না তুমি বলো, আমাকে ক্ষমা করেছো? প্লিজ বলো, প্লিজ। খুব কষ্ট হচ্ছে কথা বলতে, তবুও বলছি, প্লিজ বলো। ভাঙা গলায় কাঁদো কাঁদো সরে বলল মিম। সে নিজেকে ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়েছে। ইশারায় ছেলেকে কাছে ডাকে, তারপর ছেলেকে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, প্লিজ মামুন বলো, তুমি আমাকে ক্ষমা করেছো। আমি পাপী, আমার যা শাস্তি হওয়ার তা হচ্ছে, এখন তুমি ক্ষমা করো প্লিজ। তুমি সুস্থ হয়ে ফিরে আসো, সব আবার ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মিম, আমরা আবার একসাথে থাকবো। স্মিত হাসি দিয়ে মিম, যাক এবার মরেও শান্তি পাবো। সান্ত্বনার বাণী হোক আর যাই হোক, তুমি বলছো এতেই শান্তি। একসাথে থাকতে না পারি, মৃত্যুর আগে তো তোমার ক্ষমা পেয়েছি। শেষবারে ছেলেটাকে শেষবারে অনেক আদর। ইশারায় হাত উঁচিয়ে স্বামীর হাতটা ধরার আবদার করল মিম। মামুনের চোখ দিয়ে খানিকটা জল বেরিয়ে আসে, সে হাত বাড়িয়ে দেয়। একদিন যে মেয়েটিকে বিয়ে করে ঘরে এনেছিল, আজ তার কঠিন মুহূর্তে মামুনকে বেশ বিচলিত করে তোলে। ভেতর থেকে সে খানিকটা ভেঙে পড়ে। যতই যাই হোক, সে তার বাচ্চার মা, এই মানুষটাকে সে ভালোবেসেছিল সমস্ত সত্তা দিয়ে। মিম অস্পষ্ট গলায় বলতে থাকে, মামুন তোমার হাতে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, এটাই আমার শেষ চাওয়া। মিম আস্তে আস্তে চোখ বন্ধ করে নেয়। মিমের শ্বাস প্রশ্বাস দ্রুত নিচে নামাতে থাকে, গলার গোঙানি শোনা যায়। মামুন কিছু বলতে পারে না, কেবল মিমের হাত ধরে ফ্যাল করে মিমের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার সবাইকে সরে যেতে বলেন দ্রুত। মিমের কন্ডিশন হঠাৎ করে ভয়ঙ্কর রকম খারাপ হয়ে যায়। ডাক্তার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। মিমের মাথা শিউরে থাকা মনিটর তখন ডাক্তারদের বার্তা দিচ্ছে মিম দ্রুত চলে যাচ্ছে সবার থেকে। কিছুক্ষণ পর পিনপতন নীরবতা। ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মিম চলে যায়। ডাক্তাররা চিরাচরিত বাক্য মামুনকে জানায়, মিম আর নেই, তাদের এখন আর কিছু করার নেই। এতটাই রক্তক্ষরণ হয়েছে যে বাঁচানো সম্ভব ছিল না। তবু অলৌকিকভাবে একটু আগে সে কিছুক্ষণ বেশ ভালো ছিল।
মামুনের ধারণা হয়তো ক্ষমা চাইবার জন্য সৃষ্টিকর্তার নিকট থেকে সময় চেয়ে নিয়েছিল। বাঁধ ভাঙ্গা জল এসে মামুনকে জানায় দেয় তার বুকের ভেতরটা সত্যিই খালি লাগছে। এমন হবার কথা ছিল না। মামুনের ছেলে বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। বাইরে বাবা মা অঝরে কাঁদতে থাকেন। মামুন ভাবতে থাকে এত কিছুর পেছনে নিশ্চয় তার অনেক ভুল ছিল, অবহেলা ছিল, ঠিকমতো খেয়াল করেনি, না হলে মিম এত ভুল করতে পারত না। আজ মিম মৃত্যু দিয়ে সব প্রশ্ন আরো উগড়ে দিল। মামুন চুপচাপ সামনের চেয়ারে বসে নিজেকে দোষারোপ করতে থাকে। হাসপাতালের কাজকর্ম শেষ হয়ে বাসায় নিয়ে আসা হয় মিমকে। শেষ বিদায় গিয়ে ছেলেটা ভেঙে পড়েছিল বারবার। মামুন তাকে বুকে জড়িয়ে রাখে। কোনো কোনো ভুলের মাসুল যে এভাবে দিতে হবে তা কে জানতো। মামুন মিমকে কবরে শুয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সে আত্ম উপলব্ধি করতে থাকে কোথাও কি তার ভুল ছিল? যাকে সে ছেড়ে দিয়েছিল তার প্রতি হঠাৎ এত মায়া এলো কোত্থেকে? তবে কি সে মারা গেছে বলেই কেবল মায়া জন্মেছে? বেঁচে থাকলে কি সে ক্ষমা করত? হয়তো কখনোই করতো না। ছেলের হাজার ভুল ক্ষমা করলেও ক্ষমা পায়, কিন্তু একটা মেয়ে কি তা পায়? নিশ্চয় পায় না। মামুন ভাবতে থাকে হারানো প্রেম খুঁজে ফেরা মানুষরাও কেমন হয়, যে প্রেম হৃদয় বারবার জানান দেয়, যে প্রেমে এত স্বাদ। তা এসে শিখিয়ে অষ্টাদশী এক তরুণী মিম। কোনো তাকে একদিন না পেলে শূন্য মনে হতো চারপাশ। মনে হয় পৃথিবীর মোহ যেন ফুরিয়ে গেছে, অথচ তাকে কিছু ভুলের জন্য ছেড়ে দিয়েছিল। একবার কি ক্ষমা করা যেত না তাকে? তা না করে তাকে কাচের মতো ভেঙে খান খান করে দিল। মিমের মৃত্যুর খবর তার বিশ্বস্ত কারো মাধ্যমে মারুফের কাছে এক সময় খবর পৌঁছায়, কিন্তু তার চেহারায় খুব একটা চিন্তার রেখা দেখা যায় না। বিষণ্ণতার যত সব লক্ষণ, তা সব বউ চলে যাবার কারণে। আলাদা করে মিমের জন্য তার মনের কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না, কেবল যেন তার কাছে মনে হয় বরং উটকো ঝামেলা গেল। মন মানসিকতা ভালো না থাকায় সিঙ্গাপুর যাওয়াটা আরো কয়েকটা দিন পিছিয়ে দেয় মারুফ। মিতু স্বামীর বাসায় আর থাকেনি। সকাল হতে না হতেই লাগেজ নিয়ে বাবার বাসায় চলে আসে। একটা চরিত্রহীন স্বামীর সঙ্গে থাকা সম্ভব না বলে একটা অনিশ্চিত জীবনে সে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। কলেজ লাইফে একসময় তুমুল প্রেম ছেড়ে বাবা মায়ের দিকে তাকিয়ে বিয়ে করে মামুনকে। মারুফের সাথে যখন মিতুর বিয়ের প্রস্তাব আসে তার কাছে, তখন তার হাতে কোনো অপশান ছিল না। লিমনকে সে ভালোবাসতো, কিন্তু লিমন শুরুতে এত খেয়ালি ছিল না, নেশাখোর ছিল। অনেক চেষ্টা করেছিল মিতু ফিরিয়ে আনতে, কিন্তু পারেনি। লিমন ব্যাপারটা পাত্তা দিত না। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মিতুকে বেগ পেতে হয়নি। একটা নেশাখোরের সাথে জীবন কাটানোর কোনো মানে হয় না। এদিকে বাবা মায়ের ধারণা ছিল বড়লোক ছেলে নিশ্চয় তাকে সুখী করবে, কিন্তু সুখ যে কোথায় থাকে তা কেউ জানে না। 7 বছরের প্রেম ছিল তার সহপাঠী লিমনের সাথে, কিন্তু লিমনের সম্পর্ক কখনোই সিরিয়াস ছিল না। মিতুর বিয়ে ঠিক হবার পর কিছুটা টনক নড়ে, ততদিনই সময় শেষ। লিমন অনেক চেষ্টা করেও কাউকে মানাতে পারেনি। সেই দুঃখে শহর ছেড়ে পালিয়ে যায়। নেশা থেকে অরুণ অবশ্য আর ছাড়েনি। এমনিতে রাজনৈতিক দল করত, নেতাদের পিছু পিছু থাকতো, কিন্তু গুন্ডামি বাদ দিতে পারেনি কোনোদিন। বিয়ের অনেকদিন পর্যন্ত লিমনের কোনো খবর পায়নি। আসলে সে খবর নেওয়ার চেষ্টাও করেনি। লিমনকে ছাড়া যে মিতুর কষ্ট হয়নি তা না, বাবা মা পরিবারের দিকে তাকিয়ে সব ভুলে যাবার বৃথা চেষ্টা করে। কিছুদিন পর লিমনের পাগলামি বেড়ে যায়, হুমকি দিতে থাকে। অনেকবার লিমন যোগাযোগ করতে চেয়েছে, ছেড়ে আসতে বলেছে স্বামীকে, সব সামাল দিয়েছে নিজ হাতে মিতু, তবুও সে অন্যায় করেনি। অন্যায়কে লালন করেবি। স্বামীকে ভালোবেসে সবকিছু ছেড়ে দিয়ে প্রতিব্রতা সংসারী হয়ে থাকার চেষ্টা করছে। এজন্য লিমনকে বিন্দু পরিমাণ প্রশ্রয় দেয়নি, বরং লিমনকে বারবার তাড়িয়ে দিয়েছে। বিয়ের পর নিজের সত্তা সে কখনোই বিসর্জ দেয়নি। মৃত স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে নতুন করে সব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে মারুফ অনেকবার গিয়েছে মিতুর বাসায়, অনেকবার চেষ্টা করে মিতুকে ফেরাতে পারেনি, এমনকি মিতুর সাথে দেখা করতে পারেনি। হুমকি ধামকি কোনো কিছুতেই মিতু কর্ণপাত করেনি, বরং আদালতে যাওয়ার কথা শুনিয়েছে। ডিভোর্স অপরাধিত্ব জেনে বেশ চুপচে গেছে মারুফ। জীবন এত ওলটপালট হবে ভাবতে পারেনি। কত সহজেই তার সমস্ত শক্তি খর্ব হতে লাগলো।
তা ভাবলে সে শিউরে ওঠে। মানুষ ডিভোর্স লেটারটা পেল ঠিক 1 সপ্তাহ পর মিতুর কাছ থেকে। ভাবতে পারছে না মেয়েটা এত কঠিন সিদ্ধান্ত নেবে। এখন আর তাকে ফেরানোর পথ নেই। মিতু পুরোটাই বদলে গেছে। এক বদলে যাওয়া মিতুকে সে আবিষ্কার করে এতদিন পর। সে জানে মিতু আর ফিরবে না। দীর্ঘ আয়োজনের শেষে বেশ শান্ত মাথায় যারা বাসা ছেড়ে যায় তারা যাই হোক আর ফিরবে না, সেটা সে জানে। তার চারপাশে জুড়ে একদিনের ব্যবধান সব একাকিত্ব এসে ভিড় করেছে। বেঁচে থাকাটা অর্থহীন মনে হচ্ছে। সব শুনে বাবা মা তিরস্কার করছে, বরং মিতুকে সাপোর্ট দিচ্ছে। চারপাশ থেকে আপন মানুষ খুব দ্রুত সরে যাচ্ছে, যা এতদিন সে কল্পনা করেনি। মানসিকভাবে সে ভেঙে পড়েছে খানিকটা। সেদিন আইনজীবীর সাথে পরামর্শ জন্য বাসা থেকে বের হয় মারুফ। যেভাবেই হোক বাচ্চাদের ফেরত পাওয়ার আইনি লড়াই চালিয়ে যেতেই হবে। বাচ্চাদের কাস্টাডি তাকে পেতে হবে। মিতুকে তাহলে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। বাইরের আকাশটা আজ অন্যরকম। মারুফের মনের মতো উলটপালট হচ্ছে। এক জীবন এত সত্যের মুখোমুখি হওয়া লাগবে গতকালও তার কল্পনায় ছিল না। কত সহজে বদলে গেল সব। ঘর দুয়ার ওদের ছাড়া সব ফাঁকা ফাঁকা। মানসিক যন্ত্রণা তাকে পেয়ে বসেছে। এতদিন এসব কিছুই টের পায়নি, কিন্তু এখন দিন দিন অস্থিতিশীলতা তাকে পেয়ে বসেছে। জানি না সে কি করবে এখন। নিজের গাড়ি নিয়ে ছুটে চলে আইনজীবী তার বন্ধু রহমানের চেম্বারের দিকে। ঠিক 1 সপ্তাহ পর হঠাৎ করে পুলিশ আসে মামুনের বাসায়। মামুন তখন বিকেলে বারান্দায় এক বন্ধু শায়লার সাথে গল্প করেছিল, মূলত মিমকে নিয়ে। অনেকটা স্মৃতিচারণমূলক কথা। শায়লা গত মাসে দীর্ঘদিন পর ইংল্যান্ড থেকে ফিরছে। বন্ধুর এই অবস্থা শুনে দ্রুত আসে মামুনের সাথে দেখা করতে। হঠাৎ পুলিশকে দেখে বেশ অবাক হয় দুজনে। ওসি শাহিদুলের নেতৃত্বে 3 জন পুলিশ সদস্য এসেছেন। তাদের বসতে দিয়ে মামুন জিজ্ঞাসা করেন, ওসি সাহেব, আপনি হঠাৎ কি মনে করে? সরি, অসময়ে আপনাকে বেশ ডিস্টার্ব করার জন্য। ওসি শাহিদুল আর চোখে শায়লাকে দেখে বলেন, না না, ঠিক আছে, বলুন। ইনি কে হন? আপনার মিস্টার মামুন, শায়লাকে ইশারা করে বলেন ওসি। ও আমার ছোটবেলার বন্ধু শায়লা। দীর্ঘদিন পর দেশে এসেছে, তাই দেখা করতে এসেছে। ও আচ্ছা, হাই মিস শায়লা, কেমন আছেন? জি বেশ ভালো, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি মিস শায়লা? জি অবশ্যই করুন। কিছুটা ঘাবড়ে যায় শায়লা। এমন পরিস্থিতিতে সে বাংলাদেশে কখনো পড়েনি। আপনার স্বামী কোথায় আছেন? প্রশ্নটা একান্ত ব্যক্তিগত, তবুও করে ফেললাম। জি ও ইংল্যান্ডে থাকে, যদিও আমি সিঙ্গেল মাদার, এক কথায় ডিভোর্সি। আমাদের 4 মাস আগে ডিভোর্স হয়েছে। ও সরি, থ্যাঙ্কস ইউ মিস শায়লা। মামুন সাহেব, আপনাকে কিছু বিষয় জানাতে আসলাম। জি বলুন ওসি সাহেব। নিজেদের বাবার পরিবার থেকে ধারণা করা হচ্ছে এটা একটা হত্যা। কেউ অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করেছে। আপনার কি এমন ধারণা? কার ধারণা এমন ওসি সাহেব? আর কেনই বা এমন ধারণা? গতকাল নিহত মিমের আপন ভাই সুমন অস্ট্রেলিয়া থেকে ফেরত এসেছেন। উনি অ্যাক্সিডেন্টের জায়গায় স্থানীয় কিছু মানুষদের সাথে কথা বলেছেন। তখন অনেকে ওনাকে জানিয়েছে যে ট্রাকে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা নাকি একটু দূরে দীর্ঘক্ষণ অপেক্ষমান ছিল। উনি রোডে আসার পর তীব্র গতিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা অবশ্য ট্রাক শনাক্ত করেছি। ড্রাইভার পলাতক। অদূরে এক বাসার সিসিটিভিতে সে কথার সত্যতা প্রমাণ পেয়েছি। তাই আমাদের ইনভেস্টিগেশন করাই লাগবে। আর কেস ফাইল হয়ে গেছে। ও মাই গড, সুমন আমাকে তো কিছুই জানায়নি। আমার তাকে জানাতে নিষেধ করেছিলাম। আপনার স্ত্রীর সাথে অ্যাক্সিডেন্টের দিন রাতে সুমন সাহেবের সাথে ফোনে দীর্ঘক্ষণ আলাপ হয়। তখন উনি নাকি বিপদের আশঙ্কার কথাই ভাইকে জানিয়েছিলেন। আমি তো কিছুই জানি না। আস্তে আস্তে সব জানবেন মামুন সাহেব। যেহেতু মামলা হয়েছে, কিছু সত্য মিথ্যা তো প্রকাশ পাবে। মানে কি? সুমন মামলা করেছে? জি মামলা করেছে, তবে কাউকে আসামি করা হয়নি। আমরা আশেপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে দেখেছি। তদন্ত সত্ত্বে খুব বেশি কিছু জানতে পারবো না, তবে কিছুটা আলামত পেয়েছি। আপনাকে আমাদেরকে কোঅপারেট করতে হবে মামুন সাহেব। জি অবশ্যই। দাম্পত্য কলহ ছিল ওনার। আপনি তাকে
মৃত্যুর কিছুদিন আগে বাবার বাসায় রেখে এসেছিলেন। কেন রেখে এসেছিলেন তাও আমরা জেনেছি। আপনি অবশ্য আপনার জায়গায় 100% রাইট ছিলেন। আমরা এও জেনেছি বিশিষ্ট শিল্পপতি মারুফ সাহেবের সাথে ওনার ফিজিক্যাল সম্পর্ক ছিল। অ্যাক্সিডেন্টের অদূরে একটা ফ্ল্যাটে মিমের নিয়মিত যাতায়াত ছিল, যেটা মারুফ সাহেবের রেন্ট নিয়েছিলেন। আর সে বাসাটা আপনার বন্ধু রাকিবের। জি, যা শুনেছেন সব সত্য। ইতিমধ্যে আমরা 6 থেকে 7টা মোবাইলের কল লিস্ট চেক করেছি। বেশ কিছু অসামঞ্জস্য মিলছে। আপাতত কিছু বলছি না, তদন্তের সাথে আপনারা অনেকেই আমাদের সন্দেহের তালিকায়। কি বলছেন এসব? আপনারা কি আমাকে সন্দেহ করছেন? জি করছি। যদিও আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার অনেক প্রশংসা হয়েছে, কিন্তু আমরা তদন্তের সাথে কাউকে ছাড় দিতে রাজি না। আপাতত আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। আমরা কেউ শিওর না এটা হত্যা, তবে মামলা হয়েছে তাই দেখতে হবে। হয়তো প্রয়োজনে কবর থেকে লাশ তুলতে হতে পারে, তবে সেটা আমাদের প্রাথমিক তদন্তের পর যদি কিছু প্রমাণ পাই, আদালত অনুমতি নিয়েই বাদ বাকি কাজ করব। মিমকে চিকিৎসা দেওয়া কর্তব্যরত ডাক্তারদের সাথে আমরা আলাপ করব এই নিয়ে। আপনারা আপনাদের কাজ করুন। আমিও চাই না যদি হত্যা হয় তবে আপনারা যেন ন্যায় বিচার পাই। আপনি কি কাউকে সন্দেহ করেন? জি না, একদম না মামুন সাহেব। সন্দেহ করলে একজন লোককে করা যায়। একমাত্র লোক ওই যে মারুফ সাহেব, যে আমার সংসার তছনছ করে দিয়েছে। ওসি সাহেব, উনি মামলা হওয়ার পর থেকে বাসা থেকে বের হচ্ছেন না খুব একটা। আমার ওনার উপর কড়া নজর রাখছি, দেখা যাক কি হয়। তাহলে আর কি প্রমাণ লাগে? কিছু যদি হয়েও থাকে তবে উনিই করেছেন। মামুন সাহেব, আপনি কি করে শিওর হলেন উনিই করেছেন? না, এছাড়া কে হতে পারে? অনেকেই হতে পারে। আমরা যেহেতু ইনভেস্টিগেশন করছি, নিশ্চয় সত্য মিথ্যা সব বের হয়ে আসবে। আচ্ছা ওসি সাহেব, আপনারা আপনাদের কাজ করুন। সহযোগিতা যতটুকু লাগে আমরা করব। আচ্ছা মামুন সাহেব, আপনার বন্ধু রাকিব সাহেব যে আপনার স্ত্রীকে উত্ত্যক্ত করত, ফিজিক্যাল অ্যাটাচের জন্য চাপ দিত, এমনকি কথা না শুনলে উনি মারুফ সাহেবের কথা আপনাকে জানিয়ে দেবেন বলে হুমকি দিত, এসব কি জানতেন আপনি মামুন সাহেব? এ নিয়ে মারুফ সাহেব আর রাকিব সাহেব দুজনে বেশ ঝগড়া হয়েছে। যে খবর আমরা পেয়েছি, রাকিব সাহেবদের গতিবিধি সব সময় সন্দেহজনক ছিল। এমনকি আপনার বাসার আগের কাজের ছেলে মিল্টন আমাদের সন্দেহের তালিকায়, যাকে 3 মাস আগে চাকরিচ্যুত করেছিলেন তুচ্ছ কারণে আপনার স্ত্রী। কি বলেন এসব? আমি এসবের কিছু জানি না, তবে হ্যাঁ, রাকিবের কাছ থেকে তার ফ্ল্যাটে যাতায়াতের কথা শুনছি। তার মাধ্যমে শুনেছি মারুফ সাহেবের সাথে মিমের সম্পর্ক। মিল্টন প্রায় সময় চুরি করতে বলে জেনেছি মিমের কাছ থেকে, সেজন্য সে চাকরিচ্যুত হয়েছে। অথচ ঘটনা ভিন্ন ছিল মামুন সাহেব, আপনি হয়তো সেসব জানেন না। অন্য কিছু লুকাতে মিল্টনকে সরিয়ে দেওয়া হয়েছিল। আপাতত আমরা আপনাকে তা বলছি না। আর রাকিব অনেক জ্বালিয়ে পাত্তা না পেয়ে আপনাকে জানিয়েছে। মিম তার কথায় রাজি হয়নি। আপনি নাকি সেই বাসার কেয়ারটেকারকে টাকা দিয়েছিলেন মিমের আসা যাওয়ার খবর রাখতে। হ্যাঁ দিয়েছিলাম। একজন স্ত্রীর খবর নিতে এটুকু দেওয়া কি পাপ? না না, উত্তেজিত হচ্ছেন কেন? আমি পাপের কথা বলিনি, যা জানতে চাওয়া। আমরা সুমন সাহেবের মাধ্যমে আপনার স্ত্রী মোবাইল জব্দ তালিকায় নিয়েছি, যাচাই বাছাই করছি, দেখি কি হয়। ওকে ওসি সাহেব। আচ্ছা মামুন সাহেব, আমি যাই আজ। অন্যদিন প্রয়োজন হলে আসবো, অথবা আপনাকে ডেকে পাঠাবো। আশা করছি আপনারা সহযোগিতা পাবো। জি নিশ্চয়। শালার দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে ওঠেন ওসি। তারপর স্মিত হেসে শালার উদ্দেশ্যে বলেন, আবার হয়তো দেখা হবে। শালা মাথা নাড়ায় না বুঝে। ওসির কথায় যেন আপার রহস্য। ওসি শাহদুল এক কদম সামনে গিয়ে আবার ফিরে এসে বলেন, মিস শায়লা, আপাতত আপনি এই শহর ছেড়ে যাবেন না প্লিজ। শায়লার মেজাজ ধরে রাখা কঠিন হয়ে যায়। আপনার কি মাথা খারাপ ওসি সাহেব? যা তা বলছেন? আমি এসেছি বন্ধুর বিপদে সহমর্মিতা জানাতে, উল্টো আপনারা আমাকে ফাঁসাচ্ছেন। এই কেমন এদেশে আইন? দেখেন মিস শায়লা, উত্তেজিত হবেন না প্লিজ। আপনাকে আমরা সন্দেহ করছি না, শুধুমাত্র একটু সহযোগিতার কথা বলছি। এইটুকু করুন প্লিজ। আর শুনুন, সবসই এসব কেসে মাথা খারাপই থাকে। আশেপাশে যাকেই দেখে তাকেই সন্দেহ করে। আপনিও আমাদের সন্দেহের তালিকায়। নাহলে সুষ্ঠু তদন্তের সাথে এটুকু সহযোগিতা আপনার থেকে আশা করছি, নিশ্চয় করবেন। ওসি শাহিদুলের কথা শেষ করে দ্রুত বেগে চলে যায় বাসার বারান্দা থেকে।
ঝিম মেরে বসে থাকে মামুন। ভাবতে পারছে না কি হচ্ছে। সুমনের সাথে কথা বলা দরকার, সুমন তো তাকে বলতে পারত। শায়লা বেশ ঘাবড়ে গেছে। যদিও এসব কি মামুন, আমি এসে কি ঝামেলায় পড়ে গেলাম? এমন জানলে আসতাম না। আরে এত ভেবো না, যা সত্যি তা পরিষ্কার। এসব নিয়ে মাথা ব্যথা বাড়িও না। দেখা যাক কি আছে, আর আমি তো আছি। পুলিশ দেখুক তার মতো করে। আচ্ছা আমি যাই, পরে কথা হবে। বেশ, ভেবো না প্লিজ। আমি কাল আইনজীবীর সাথে কথা বলবো। দেন ইউ, তুমি ফিরে যেও না দ্রুত। আচ্ছা মামুন, দেখা যাক, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। শায়লা চলে যায়। মামুন তাকে বারান্দা বসে থাকে। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত নেমে এসেছে। আজ শুক্লা পঞ্চমীর চাঁদ উঠেছে মেঘমুক্ত আকাশের পিঠে। ওদিকে তাকিয়ে বেনসন হেজেসের পকেটটা খুলে একটা সিগারেট ধরায়, ধোঁয়া ছাড়ে আর ভাবনার জগতে হারিয়ে যায়। যেখানে তার আশীর্বাদ জুড়ে ছিল কেবল মিম, সেই মিম হারিয়ে গেছে বেঁচে থাকতে। আজ কেন জানি সবকিছু ধোঁয়াশা লাগছে। আসলে কি মিমকে হত্যা করা হয়েছে? আপাতত এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। তবে আজ মামুন নিজেই স্ত্রী হত্যার সন্দেহভাজন। মামুনের কাছে সবকিছু কেমন রহস্য রহস্য লাগছে। মানুষের জীবনে গল্পগুলি কি এমন রহস্যময় হয়? একটা রহস্য আজ লাগিয়ে কি কারো কারো জীবনের যবনিকাপাত হয়? তাও আরেক রহস্য। আসলে প্রত্যেক মৃত্যুর এক একটা রহস্য। এই রহস্য সবাই ভেদ করতে পারে না। এর মাঝে পুলিশের নানাবিধ দৌড়ঝাঁপের মাঝে আবাসিক এলাকার মারুফের সেই ভাড়া করা একটি ফ্ল্যাট থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ওসি শহীদুল জানায়, যে ফ্ল্যাট থেকে লাশটা উদ্ধার করেছে সেখানে তিনি একা থাকতেন। তার স্ত্রী ছেড়ে যাবার পর ওই ফ্ল্যাটের মেঝেতে তার লাশ পড়েছিল। আত্মহত্যা নাকি খুন, পুলিশ কোনো প্রাথমিকভাবে সুরাহা করতে পারেনি। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটাকে পাঠিয়েছে। মরদেহ কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এও জানিয়েছে তার অফিস থেকে খোঁজ খবর নিয়েছে। গত 7 দিন ধরে মারুফ সাহেব তার অফিসে যায়নি। দীর্ঘদিন বাসা থেকে বের হতে না দেখে বাসার মালিকের সন্দেহ হলে পুলিশকে খবর দেন তিনি। এই কয়েকদিন মারুফ কারোর সাথে কথা বলেনি। আত্মীয় স্বজন, বাবা মা, কারো কোয়ালের সাথে খুব একটা কথা বলেনি। অফিসের প্রয়োজনে কেবল ম্যানেজার রাব্বির সাথে কথা বলতো, তাও খুব কম। নিজেকে এই কয়েকদিন বেশ আলাদা করে ফেলেছিল। একদিকে মিমের মৃত্যুর পর পুলিশ ইনভেস্টিগেশনের নজরদারি বেড়েছে। সব মিলিয়ে প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে গিয়েছিল। ব্যবসায়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এর মাঝে। সব মিলিয়ে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। শেষবারের মতো মিতু তার বাচ্চাদের নিয়ে আসে মারুফকে দেখতে। পুলিশ আনুষ্ঠানিকতা শেষ করে তাদের দেখতে দেয়। পুলিশ অভিব্যক্তি খুব বদল হয় না। সে কাঁদতে পারে না, চোখ অশ্রু অবশিষ্ট নেই। সে কাঁদবে, কার জন্য কাঁদবে? বাচ্চারা চিৎকার করে কাঁদে। তাদের সান্ত্বনা দিতে দিতে নিজের গোপন কষ্ট সে গোপনেই রাখে। যতই হোক সে বাচ্চাদের বাবা, এটা তো আর অস্বীকার করা যায় না। কিছু কিছু ভুলের প্রাচিত্য এত বিরাট আকার তা কারো জানা ছিল না। পরকীয়া একটা পরিবারকে তছনছ করে দেয়। কোথাও শান্তি থাকে না, না ইহকাল না পরকাল। বাচ্চাদের মাঝখানে বাচ্চাদের জীবন নেমে আসে দুর্বিষহ। মৃত্যুর বাসায় তখন ফিরে আসে রাতে। বাচ্চাদের ঘুম পাড়িয়ে ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ায়। বারবার মারুফের স্মৃতিগুলো মনে হচ্ছে। এমন তো হবার কথা ছিল না। সে সুখী হতেই নেশাখোর লিমনকে ছেড়ে মারুফের হাত ধরেছিল। কিন্তু সুখ কোথায়? এসব ভাবতে ভাবতে মৃত্যুর বুকের ভিতরটা হু হু করে ওঠে। কিন্তু যতই কান্না আসুক আর কাঁদবে না, আর কিছুতেই কাঁদবে না। জানলার দিকে তাকিয়ে মৃত্যু এক দুঃখী রাজকন্যার চোখে অশ্রুর মতো বৃষ্টি হচ্ছে আকাশ জুড়ে। আজ বৃষ্টিতে ভিজবে না, সমস্ত কষ্ট ধুয়ে মুছে নতুন করে সব শুরু করবে। মারুফের মৃত্যুর রহস্যের পর পুলিশ কয়েকদিন শান্তিতে থাকতে দেবে না সে জানে। দেখা যাক পরে। বৃষ্টিতে ভেজার আলাদা একটা সুবিধা আছে। বৃষ্টির পানিতে চোখের পানি দেখা যায় না, তাই সে আজ ভিজবে। ব্যালকনি ছেড়ে অন্ধকার ঘরে এসে দাঁড়ায়। অন্ধকার ঘরে মৃত্যুর চোখ ঝাপসা হয়ে আসে। পুনশ্চ মারুফের মৃত্যুর অনেকটা মিমের মৃত্যুর মতো অমীমাংসিত এবং রহস্য। যদিও পুলিশের দুটো কেস নিয়ে উঠে পড়ে লেগেছে। সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরের পর্ব আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।